সাম্প্রতিক সময়ে সব থেকে বেশি অ্যাগ্রেসিভ স্পিচটি কালকে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আসিয়ান ইন্ডিয়ান সামিটে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যে কথাগুলো বলেছেন তা কিন্তু ধরে নেওয়া যায় বর্তমান পরিস্থিতিতে ভারত বিভিন্ন ট্রেডিং পার্টনারকে নিয়ে একদম ডিফারেন্ট কিছু চিন্তা ভাবনা করছে এবং ভারত স্পষ্ট কালকে বুঝিয়ে দিয়েছে যে সকল রাষ্ট্র ভারতের পাশে থাকবে না তাদের পাশে দাঁড়ানোর দায় ভারতের নেই। কেন হঠাৎ করে পরিস্থিতিটাই এতটি গরম হয়ে উঠল, ঠিক কোন কোন জায়গায় ভারতের আপত্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে এক্স্যাক্টলি কি বলেছেন যা গোটা বিশ্বের কাছে ভারতের বার্তা ধরে নেওয়া যায় তা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত ইন্টারেস্টিং একটি জিওপলিটিক্যাল আপডেট যা সকলের জানা উচিত, দেখা উচিত। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলটি দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু একটা ক্লিকই যথেষ্ট। তাহলে আমি রোজ রোজ নতুন নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসার ইন্সপায়ার পাবো। পাশাপাশি কালকে যেটি হয়েছে তা হলো এই মুহূর্তে আসিয়ান ইন্ডিয়ান ট্রেড এবং সেটা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এই মুহূর্তে আসিয়ানের 10টি রাষ্ট্র আছে, কালকে নতুন একটি দেশ সংযোজিত হয়েছে যার নাম ইস্ট তিমোর। এই ইস্ট তিমোর হলো অস্ট্রেলিয়ার কাছে থাকা একটি দ্বীপ রাষ্ট্র যা কালকে আসিয়ানের সদস্যভুক্ত রাষ্ট্রে পরিণত হয়েছে সকলের সম্মতিতে। কালকে নরেন্দ্র মোদী ভারতের পক্ষ থেকে স্ট্র্যাটেজিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, ইকোনমিক পার্টনারশিপ নিয়ে কথা বলেন এবং জিওপলিটিক্যাল একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কিন্তু কথা বলেন। আসিয়ানের সাথে ভারত কিন্তু যে ব্যবসা বাণিজ্য করে, যদি আপনি সংখ্যা তত্ত্বের হিসাবে দেখেন তাহলে দেখবেন আসিয়ান ভারতের 4th লার্জেস্ট ট্রেডিং পার্টনার এবং দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের পরিমাণ $135 বিলিয়ন। কিন্তু এক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে ইস্যু তা হলো এক্ষেত্রে ভারত কিন্তু ট্রেড ডেফিসিটে আছে, সেই ট্রেড ডেফিসিটের পরিমাণ $43 বিলিয়ন। অর্থাৎ ভারতের থেকে আসিয়ান রাষ্ট্রগুলো যে পরিমাণ টাকার জিনিস কেনে তার থেকে অনেক বেশি ভারত অন্য রাষ্ট্রের থেকে, আসিয়ানের বাকি রাষ্ট্রের থেকে জিনিস কেনে। অর্থাৎ ভারতের এক্ষেত্রে লাভ করার সম্ভাবনাটা কমে যাচ্ছে। ভারত কিন্তু অন্য রাষ্ট্রের থেকে যেহেতু জিনিস কিনছে, ফলে সেই রাষ্ট্রগুলোর কিন্তু লাভ হচ্ছে। ফলে ভারতকে সামনে রেখে তারা ব্যবসা বাণিজ্য করে বেরিয়ে চলে যাচ্ছে, তা কিন্তু ভারত স্পষ্ট কালকে জানিয়েছে। এক্ষেত্রে ভারত 2010 সালে হওয়া একটি চুক্তির কথা কিন্তু অবতারণা করেছে। 2010-এ ভারত এবং আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আসিয়ান ইন্ডিয়ান ট্রেড ইন গুডস এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্ট হওয়ার আগে 2009 অবধি যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন ব্যবসা বাণিজ্যের পরিমাণ ছিল $45 বিলিয়ন। 2010-এ এগ্রিমেন্ট হওয়ার পর ব্যবসা বাণিজ্যের পরিমাণ গিয়ে দাঁড়ায় $140 বিলিয়ন কাছাকাছি, কিন্তু ট্রেড ডেফিসিট কিন্তু পাল্লা দিয়ে ভারতের বাড়তে শুরু করে। অর্থাৎ এই ব্যবসা বাণিজ্যের পরিমাণটা বেড়েছে শেষ 15 বছরে শুধুমাত্র ভারত ওই দেশগুলো থেকে জিনিসপত্র বেশি কিনেছে বলে। তুলনায় ওই দেশগুলো কিন্তু ভারতকে ছুরি মেরেছে, বকলমে চায়নার থেকে মালপত্র কিনেছে এবং একাধিক সমস্যা আছে যা ভিডিওতে আমি বলবো। ভারতের মার্কেট থেকে তারা জিনিসপত্র কম কিনেছে, ফলে ভারত অর্থনৈতিকভাবে লাভবানটা কিন্তু কম হয়েছে, যা কিন্তু কালকে ভারত হাইলাইট করেছে। দেখুন, দেরিতে হলেও ভারত কিন্তু কালকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো এটুকু বুঝিয়ে দেয় যে আমেরিকার মার্কেট ভারতের জন্য জটিল হয়ে যাওয়ার পর, বন্ধ হয়ে যাওয়ার পর ভারত কিন্তু এবার অ্যাগ্রেসিভলি জবাবটা দিতে শিখেছে। মানে এতদিন অবধি দক্ষিণ এশিয়ার বহু রাষ্ট্রকে নিয়ে ভারত কিন্তু কিছুটা উদাসীন ছিল। মানে ধরুন বাংলাদেশ দিনের পর দিন পাকিস্তানকে সঙ্গ নিয়ে আমাদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করছে, ছুরি মারার চেষ্টা করছে, অথচ বাংলাদেশে কিন্তু একাধিক প্রজেক্টে ভারত ইনভেস্ট করেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত রিয়েলাইজ করছে যে যারা ভারতের পাশে থাকবে না তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা বা ইচ্ছা বা সদিচ্ছা বা প্রবণতা কিছুই ভারতের রাখা উচিত নয়। সেটা কিন্তু কালকে নরেন্দ্র মোদী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। এই মুহূর্তে যদি 2009-এর ডাটা দেখেন তাহলে দেখবেন ট্রেড ডেফিসিট ছিল $5 বিলিয়ন। অর্থাৎ ভারতের ক্ষতি হতো $5 বিলিয়ন। কিন্তু এক্ষেত্রে ভারতের ব্যবসা বাণিজ্য $140 বিলিয়ন পৌঁছানোর পরেও ভারতের ট্রেড ডেফিসিট 2025-এ গিয়ে পৌঁছায় প্রায় $45 বিলিয়ন। অর্থাৎ ভারতের কিন্তু এইভাবে আপনারা ভাবতে পারেন ক্ষতি হচ্ছে $45 বিলিয়ন, কারণ ভারতের থেকে ওরা মালটা কিনছে না, ভারত ওদের থেকে মালটা কিনছে। একদম সহজ ভাষায় আপনাদের বোঝাচ্ছি। কিন্তু ইম্পোর্ট বেড়েছে
8% থেকে 11.7%। অর্থাৎ ভারত কিন্তু পাল্লা দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে ওই দেশগুলোর ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটি এবং স্টেবিলিটির জন্য ওদের থেকে মালপত্র কিনেছে, এবং ভারত কিন্তু এক্ষেত্রে কোনো ভুল করেনি। ভারত কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিটে যে চুক্তি হয়েছিল, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছিল আসিয়ান রাষ্ট্রগুলোর সঙ্গে 2010-এ, সেই চুক্তি একদম মেনে হুবহু চলেছে। কিন্তু ওরা কিন্তু সেই চুক্তি মানেনি, তা কিন্তু এই তথ্য পরিষ্কারভাবে প্রমাণ করে দিচ্ছে। ভারত কি কি জিনিস এক্সপোর্ট করে? ভারত আমাদের দেশ থেকে ওই সকল দেশে ক্রুড অয়েল রিলেটেড একাধিক প্রোডাক্ট চায়, মিনারেল যায়, এগ্রিকালচারাল প্রোডাক্ট ভারত বিক্রি করে, জেমস অ্যান্ড জুয়েলারি বিক্রি করে। এবং আসিয়ান রাষ্ট্রগুলো থেকে ভারত কেনে পাম অয়েল, মেশিনারি জিনিস, কেমিক্যালস, গুডস এবং ইলেকট্রনিক্স, বিভিন্ন গ্যাজেট। দেখুন, পার্টিকুলারলি ভারত সেই জিনিসগুলোই কেনে যেগুলো হাই ভ্যালু প্রোডাক্ট। হাই ভ্যালু প্রোডাক্ট কেনার ফলে অটোমেটিকলি ভারতের থেকে ওদের লাভটা বেশি হচ্ছে। আরও ইন্টারেস্টিং একটা তথ্য দিই এক্ষেত্রে, পাম অয়েলের কথা আমি বলেছি। ভারত এই মুহূর্তে যত পরিমাণ জিনিস বাইরের আসিয়ান কান্ট্রিগুলো থেকে কেনে, তার 40% কিন্তু পাম অয়েল। এবং এই পাম অয়েল ভারত কিন্তু কেনে পার্টিকুলারলি দুটো রাষ্ট্র থেকে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। অর্থাৎ পাম অয়েলের জন্য এই দুটো রাষ্ট্রের ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটি কিন্তু সুদৃঢ় হয়েছে। কিন্তু এই দুটো রাষ্ট্র ভারতের থেকে কি একই রকম কোনো জিনিস কেনে? এই প্রশ্ন কিন্তু উঠে যায় এই তথ্যের পর। এফটি এর পর ভারতের আরো কিছু জিনিসের মানে ভারতের বিষয় নিয়ে হাইলাইট করা হয়েছে কালকে। সেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে যেরকম ভাবে ট্রেড ডেফিসিট বাড়ছে, তাতে কিন্তু ভারত বাকি ট্রেডিং পার্টনারগুলোকে এখন অবধি সম্মান করলেও কতদিন তা করবে তা বোঝা যাচ্ছে না। মেন কারণটা হলো এই চুক্তি ব্যর্থ হওয়ার। এইখানে চায়না, জাপান, সাউথ কোরিয়ার মতো কিছু রাষ্ট্র ঢুকে গেছে, যারা এই সকল হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মতো রাষ্ট্রকে লাগাতার জিনিস বিক্রি করে, কম দামে বিক্রি করে। ফলে এই রাষ্ট্রগুলো ওই সকল অরিজিনাল প্রোডাক্টগুলোকেই কিন্তু গুরুত্ব দেয়, ভারতকে কিন্তু কম গুরুত্ব দেয়। পাশাপাশি আপনি যদি দেখেন, ভারত ওই সকল রাষ্ট্রগুলো থেকেও পাল্লা দিয়ে ইলেকট্রনিক গ্যাজেট, কেমিক্যাল, মেশিনারি প্রোডাক্টের কিন্তু ইম্পোর্ট বাড়িয়েছে। এই মুহূর্তে অরিজিন, বিভিন্ন প্রোডাক্টের অরিজিন যদি দেখেন, মানে কোথায় জিনিসটি তৈরি হয়েছে সেটা যদি দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন ভারত হংকং, ইন্দোনেশিয়া থেকে যে ইলেকট্রনিক গ্যাজেটগুলো কেনে, সেগুলো কিন্তু চায়নার তৈরি। তারা কিন্তু রি-এক্সপোর্ট করছে। ভারত চায়নাকে টক্কর দেওয়ার জন্য চায়নার থেকে মাল কেনা তো বন্ধ করেছে, কিন্তু ভারত ঘুর পথে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া বা এই সকল রাষ্ট্রগুলো থেকে যে জিনিস কিনছে, সেগুলো আবার চায়নারই তৈরি। তারা কি করে, সস্তায় চায়নার থেকে কেনে, সেগুলো নতুন করে রিব্র্যান্ড করে, রিপ্যাকেজিং করে দিয়ে মেড ইন মালয়েশিয়া, মেড ইন ইন্দোনেশিয়া করে দেয়, এবং সেগুলো তারা আবার ভারতে বিক্রি করছে। ফলে আলটিমেটলি ভারতের কিছু লাভ হচ্ছে না, ওদের লাভ হচ্ছে, চায়নার লাভ হচ্ছে। কালকে কিন্তু প্রধানমন্ত্রী এটিকে হাইলাইট করেছেন, এবং এটাকে জিওপলিটিক্যাল ট্রেডের ভাষায় বলা হয় ট্রান্সশিপমেন্ট। যে ট্রান্সশিপমেন্ট ভারত কিন্তু এখন বন্ধ করতে চাইছে। পাশাপাশি এখানে যদি দেখেন, বিভিন্ন ক্ষেত্রে এই এশিয়ার রাষ্ট্রগুলো ভারতের বিভিন্ন প্রোডাক্টের উপর বিভিন্ন রেস্ট্রিকশন লাগিয়ে দেয়। আমেরিকার মার্কেটে ভারত যে ফার্মা প্রোডাক্ট বিক্রি করে, সেই ফার্মা প্রোডাক্ট যখন এশিয়ার মার্কেটে বিক্রি করতে চায়, তখন একাধিক রেস্ট্রিকশন এবং একাধিক বিধিনিষেধ তারা কিন্তু আরোপ করে। কখনো সার্টিফিকেট ইস্যু, কখনো শিপমেন্টের ইস্যু, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা ট্রেড ব্যারিয়ার তৈরি করে। এমনকি যে আমেরিকার মার্কেটে ভারত আইটি সার্ভিস দিয়েছে এতদিন, সেই আইটি সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু এরা একাধিক বিধিনিষেধ আরোপ করে দেয়। ফলে ভারত কিন্তু সেই মার্কেটে ব্যবসা বাণিজ্য করার জায়গাটাই পায় না, যা কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে হাইলাইট করেছেন। পাশাপাশি ভারতের দুর্বলতার জায়গাও এখানে আছে। চায়নার থেকে কেন মাল কিনবে ওই সকল রাষ্ট্র? কারণ ভারত ম্যানুফ্যাকচারিং ইউনিটে জোর দেয়নি। আমরা মেক ইন প্রজেক্ট হয়ে তো করছি, মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের কথা ভাবছি, কিন্তু ভারতবাসী হয়ে আমরা নিজেদের মার্কেটকে তৈরি করব, এই প্রবণতা কিন্তু আমরা এতদিন ধরে দেখাইনি, যা এখন হয়তো দেখাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেট, বিভিন্ন অটো পার্টস, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মেশিনারি প্রোডাক্ট, এই ম্যানুফ্যাকচারিংয়ে কিন্তু ভারত ওই সকল এশিয়ার রাষ্ট্রগুলো থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে। কারণটা কি? কারণ এখানে লজিস্টিক কস্ট কিছুটা বেশি, বিভিন্ন ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের একটা প্রবলেম দেখা যায়,
ল্যাক অফ স্কেল দেখা যায় এবং লো প্রোডাক্টিভিটি দেখা যায়। অর্থাৎ ভারতীয়রা যতদিন না নিজেদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারবে ততদিন কিন্তু আন্তর্জাতিক স্তরে বিভিন্ন গ্রহণযোগ্যতা তৈরি হবে না। আমি বিভিন্ন ডাটা আপনাদের দেখাতে পারি, যেখানে দেখবেন চায়নার সঙ্গে যখন আমেরিকার সংঘাত হলো এই মে জুনে, তখন আমেরিকার মার্কেট চায়নার জন্য পুরো বন্ধ হয়ে গেল। চায়না কিন্তু ইনস্ট্যান্ট 1 মাসের মধ্যে আসিয়ার সব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো। ভারতও করলো। ভারত আসিয়ান কান্ট্রির সঙ্গে করেছে, আফ্রিকান কান্ট্রির সঙ্গে করেছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করেছে, মিডল ইস্টের সঙ্গে করেছে, ভারত করেছে। কিন্তু চায়নার তুলনায় ভারত কিন্তু এক্ষেত্রে পিছিয়ে পড়েছে, কারণ চায়না যেভাবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে অন্য লেভেলে নিয়ে গেছে, ভারত কিন্তু কোথাও না কোথাও এখনো সেই লেভেলে নিয়ে যেতে পারেনি। কিছুটা দায় ভারতীয়দেরও, কারণ ভারতীয়রা ব্যবসা করার কথা হয়তো কম ভেবেছেন, চাকরি করার কথা অনেক বেশি ভেবেছেন, যা বিভিন্ন বিশ্লেষণে আপনারা নিজেরাও বুঝতে পারছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কালকে কি বলেছে? ভারত প্রথমে পরিষ্কার বলেছে যে আমরা এই চুক্তিকে রিভিউ করব এবং 2026-এর মধ্যে আমরা বুঝবো যে এই চুক্তির মান্যতা ভারত তো দিয়েছে, কিন্তু বাকি রাষ্ট্রগুলো দিয়েছে কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছেন যে এই চুক্তি ব্যালেন্সড হওয়া উচিত, মিউচুয়ালি বেনিফিটেড হওয়া উচিত। কারণ এই চুক্তি যদি ট্রান্সপারেন্সি মেনটেন না করে, তাহলে ভারত আপনাদের সঙ্গে কেন কথা বলবে, কেন সম্পর্ক রাখবে? ভারতেরও তো লাভ হতে হবে। পাশাপাশি এখানে বলা হয়েছে যে যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে তা 2 ওয়ে স্ট্রিট হওয়া উচিত, অর্থাৎ দুমুখের রাস্তা, দুদিকেই যেন লাভ হয়, দুদিকে দুটো রাষ্ট্রই যেন পয়সা রোজগার করতে পারে। কিন্তু শেষ 10 বছর ধরে শুধু আপনারাই পয়সা রোজগার করেছেন, আমরা আসলে কিছুই করতে পারিনি। পাশাপাশি ডিজিটাল ইনক্লুশন নিয়ে কথা হয়েছে, টেকনোলজি কোঅপারেশন নিয়ে কথা হয়েছে, মেরিটাইম সিকিউরিটি ডিফেন্স কোঅপারেশন নিয়ে কথা হয়েছে, কাউন্টার টেরোরিজম নিয়ে কথা হয়েছে। এবং আসিয়ান কান্ট্রিগুলোর সাথে ভারত 2026-এ মেরিটাইম কোঅপারেশন অর্গানাইজ করবে, যা মূলত সাউথ চায়না সিতে চায়নাকে কাউন্টার দেওয়ার জন্য মাস্টার স্ট্রোক ভারতের। সব মিলিয়ে কালকে ভারত বুঝিয়ে দিয়েছে যারা ভারতের পাশে থাকবে না তাদের পাশে থাকার দায় ভারতের আর নেই। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।